এইচএসসি পরীক্ষায় প্রথমবার তিনি ফেল করেছিলেন। পরবর্তীতে 2019-এ ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সাইফুর রহমান খান ভাইয়া। যেমন একটা জিনিস বলি, আমি এরকম চিন্তা করতাম যখন ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে, আমি এরকম চিন্তা করতাম যে আমি ইমপ্রুভমেন্ট দিব, তারপরে পরীক্ষা ভালো হবে এবং দেখা যাবে মেডিকেল এডমিশন আমি সারা বাংলাদেশে প্রথম হয়ে যাব, সবাই আমাকে হিরো বানাচ্ছে। এবং জায়গায় জায়গায় কিন্তু এরকম স্বপ্ন দেখতাম, যাতে কনফিডেন্টটা বুস্ট আপ থাকে। তো ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য বা এইচএসসি 26 ব্যাচের জন্য এখন প্রায় হাতে 57 দিনের মতো সময় আছে ভাইয়া। শেষ 57 দিনে তার যদি করণীয় বলতে কিছু বলতে চান, সেক্ষেত্রে কি করা উচিত? আসসালামু আলাইকুম। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও কামব্যাক দেওয়া যায়। আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো, এমন একজন মানুষকে আমরা সাথে নিয়ে এসেছি, যিনি পুরো বাংলাদেশকে অবাক করে দিয়েছিলেন 2019 সালে। 2019 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। বাট ভাইয়ের মাহাত্ম্য আসলে ঠিক ততটুকুই না। তিনি ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার আগে তার এসএসসির জিপিএ ছিল 4.72 এবং এইচএসসি পরীক্ষায় প্রথমবার তিনি ফেল করেছিলেন। পরবর্তীতে 2019-এ ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সাইফুর রহমান খান ভাইয়া। তো ভাইয়ের সাথে আজকে আমরা আলোচনা করব কিভাবে যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিবে সেসব সম্পর্কে, একজন শিক্ষার্থীর কখন ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত বা ইমপ্রুভমেন্ট দিলে আসলে কি কি জটিলতা আসে, সবকিছু নিয়ে। সো ওয়েলকাম করছি আজকের অনুষ্ঠানে ভাইয়াকে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ তোহা। আসসালামু আলাইকুম এবং সকলকে আসসালামু আলাইকুম। ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সো ফার্স্ট অফ অল আমি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের গল্পটা শুনবো যে এসএসসি পরীক্ষায় 4.72, তার আগে ভাইয়া তার স্কুলের ফার্স্ট বয় ছিলেন বেশ কয়েকবার। ফার্স্ট বয় থেকে তারপর পরবর্তী যখন এসএসসি পরীক্ষা দিলেন, এসএসসি পরীক্ষার পর থেকে বেসিক্যালি এইচএসসি টাইম বা কলেজ টাইম এবং এইচএসসির যে মেইন পরীক্ষা, সেখানেই তার মেইন প্রবলেমটা হলো। সো এই যে এই টাইমটুকু গেল, পরবর্তীতে আবার এইচএসসি পরবর্তীতে মেইন অ্যাডমিশন টাইম আসলো। সেই অ্যাডমিশন টাইমে কিভাবে তিনি আমি ভাইয়ের কাছে জেনেছি যে ভাইয়ের প্রিপারেশনটা ছিল বেসিক্যালি শেষ 3 মাসের প্রস্তুতি। সো এই অল্প টাইমে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছিলেন সে সম্পর্কে আমরা আজকে শুনবো। সো ভাইয়া, আপনি আপনার স্কুল লাইফ থেকে জানিটা আমরা শুনতে চাই। আমি যে স্কুল লাইফে আমি খারাপ স্টুডেন্ট ছিলাম এমন না। স্কুল লাইফে আমি প্রায় অনেকবারই ফার্স্ট বয় হিসেবে ছিলাম। তো এসএসসিতে ধরেই নিয়েছিলাম এবং আমার টিচাররা সবাই ধরে নিয়েছিল যে জিপিএ 5 আসবে। তো রেজাল্টের পরে যখন দেখা যায় যে জিপিএ 5 আসেনি, সেটা খুবই শকিং আমার জন্য সবার জন্য এটা আসলে মানে শকিং হিসাবে আবির্ভূত হয়। এবং দুঃখজনকভাবে ওই বছরই 2016-তে যখন আমি এসএসসি দেই, ওই বছরই মেডিকেল অ্যাডমিশনের জিপিআর মার্ক 100 থেকে 200-তে নিয়ে যায়। তো আমি সেটা তারপরে কনফিউজ হয়ে যাই, যেহেতু 200 মার্ক, আমার 4.72 হিসাব করলে প্রায় 4 মার্ক কাটা যায়। তো সেটা কাভার দিতে পারবো নাকি, তারপরে আমি সেটা কি কাভার দিয়ে মেডিকেল অ্যাডমিশনে ওভারকাম করব, নাকি আমি সুইচ করে ভার্সিটিতে যাব। তো এরকম কনফিউশনের মধ্যে প্রায় 1 বছর 1.5 বছর কেটে যায়। তারপরে হঠাৎ করেই যখন শেষের দিকে 2018-র শুরুর দিকে আমি বুঝতে পারি যে আসলে আমার তো প্রিপারেশনটা খুব একটা ভালো হয় নাই, আমার তো হবে না। তো তাও আমি নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম এবং সেই এইচএসসি এক্সামে বসলাম। তো এইচএসসি এক্সামের মাঝখানে আমি প্রথম 2টা এক্সাম যখন দিছিলাম, আমার মনে হচ্ছে যে বায়োলজি এক্সামের দিন, প্রথম বায়োলজি এক্সাম মনে হয় আমাদের 4th এক্সাম ছিল। তো ওই দিনই বুঝলাম যে আসলে আই ক্যান ডু দিস টাইম। বুঝে ফেললাম যে আমার পরীক্ষা এবার হচ্ছে না। আমি সেটা বাসায় জানালাম যে আমার তো এবার হবে না, আমি কি করব। তো বাসায় সবাই বলল যে তুমি এবার এক্সাম দাও, দেখি যা হয় হবে। এক্সাম দিলাম। তো তারপরে এক্সামই ছিল ফিজিক্স। এবং সেই ফিজিক্সে যেটা সবাই এতদিন ধরে গল্প শুনে আসছে, ফিজিক্স ফেল, ফেল আসছে, সেটা এই ফিজিক্সের কারণেই আসছে। এবং 2018-তে ফিজিক্সে আসলে খুবই কঠিন পরীক্ষা ছিল, হয়তো বেশি চেষ্টা করলে পাশ করে যাইতাম, কিন্তু ওই যে আগেই আমি মানে একটু কনফিডেন্স এতটুকু লো হয়ে গেছিল যে আর চেষ্টাও করি নাই। এবং আলটিমেটলি পরীক্ষা খারাপ হয়। আমি জানতাম, আমি এইচএসসির পরেই আমি জানতাম যে আমার পরীক্ষাটা ভালো হবে না, পরীক্ষাটা খারাপ হবে। ফেল হোক আর না হোক, পরীক্ষাটা খুবই এবং খারাপ হয়, রেজাল্টে আমি সেটাই পাই। তারপরে তো পরীক্ষাটা খারাপ হয় এবং পরীক্ষা খারাপ হওয়ার পরে
তারপরের কাহিনী তো সবাই জানে। আমি পরের বার এইচএসসি দেই 2019 সালে এবং সবাই আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 ভালোভাবেই পেয়ে যাই এবং তারপরে কাহিনী সবাই জানে। ডিএমসিতে মানে এটা গর্ব করতেছি না, বাট সবাই বলে যে ফেল করে ডিএমসিতে, এটা সব ফেসবুক পোস্টে বা যেখানে আছি যে তোহাও বলল যে এরকম এই কাহিনীটা এভাবেই চলে আসতেছে এবং সবার মুখে মুখে এখন ছড়াই গেছে। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, ভাইয়া অনেকে জিজ্ঞেস করে, এখন তো অনেক বেশি কম্পিটিশন, বা তখনকার যুগে যদি হিসাব করি, আপনি তো পরের বছর ইমপ্রুভমেন্ট এক্সাম দিছিলেন, অর্থাৎ এইচএসসি 18 ব্যাচ ছিল আপনার, এইচএসসি 19 ব্যাচের সাথে পরীক্ষা দিছিলেন, এবং এইচএসসি 19-এর পরবর্তী যে 3 মাস ছিল সেই 3 মাসে উনি হচ্ছে এইচএসসি পরবর্তী এডমিশন প্রিপারেশন নিয়েছিলেন। সো এর মাঝখানে, অর্থাৎ এইচএসসি 18 থেকে এইচএসসি 19 মাঝখানে তো 1 বছর ছিল। সেই 1 বছরের মধ্যে কি মেডিকেল এডমিশনের জন্য বা এডমিশনের জন্য নিজেকে আগায় রাখা হয়েছিল? নাকি তখন ভার্সিটির দিকে সুইচ করার বা ভার্সিটির দিকে মুভ করার ইচ্ছা ছিল? অথবা মেডিকেল প্লাস ভার্সিটি, অথবা শুধুমাত্র ইমপ্রুভমেন্ট? মানে আপনার প্রিপারেশন আসলে কোন কেন্দ্রিক ছিল? শুধুমাত্র ইমপ্রুভমেন্ট, নাকি শুধুমাত্র মেডিকেল, বা ইমপ্রুভমেন্ট প্লাস মেডিকেল, অথবা ইমপ্রুভমেন্ট প্লাস ভার্সিটি, অথবা ইমপ্রুভমেন্ট প্লাস মেডিকেল প্লাস ভার্সিটি? অর্থাৎ কোন ডাইমেনশনে প্রিপারেশনটা আগাচ্ছিল? আচ্ছা, ডাইমেনশন বললে আসলে 3টা ভাগে ভাগ করে বলতে হবে। প্রথমে হইল মানে এইচএসসির পরে প্রথমবার যখন এইচএসসি দিলাম 2018 সালে, তারপরে আমি কিছুদিন আসলেই মানে কনফিউজ ছিলাম যে রেজাল্ট কি আসবে, ভালো হবে নাকি খারাপ হবে। এজন্য আমি কিছুদিন একটা ট্রায়াল হিসাবে ভার্সিটি আমি একটা কোচিং এ ভর্তি হয়ে বা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি জানি আমার রেজাল্ট খারাপ হবে, সো মেডিকেলের চিন্তাও করা তো তখন পাপ ছিল। তারপরে যখন রেজাল্ট আসে তখন তো দেখতে পাই যে রেজাল্ট আসলেই খারাপ হচ্ছে। তো আমি ধীরে সুস্থে প্রায় 1 মাস নিয়ে যে নিজেকে গুছাই যে আমার আগের বারে কি কি ল্যাকিংস ছিল, এই পরের বারে আমার কি কি ভুল করা যাবে না, এবং আমি সেভাবেই প্রায় 1-1.5 মাস নিয়ে মানে প্রায় জুলাইয়ে রেজাল্ট দিয়েছিলাম, আগস্ট পর্যন্ত আমি সেই মানে বলতে পারেন যে আমি একটা হিসাব করে রাখছিলাম যে এই ভুল করা যাবে না। তো যেহেতু আমরা মেডিকেল এডমিশনে দেখা যায় যে এক্সামটা হয় বইয়ের থিওরির উপরে, থিওরি বেসড। তো আমি তো আগে তো থিওরি পড়া ছিল না, তো যাতে থিওরি বেসড জিনিসটাতে আগে থাকি তখন আমি ওই ইমপ্রুভমেন্টের জন্য মেইনলি পড়ছিলাম। আর সাথে এই থিওরি বেস অংশটা, যেমন বায়োলজির ক্ষেত্রে আমি থিওরি এত ভালো করে পড়ছিলাম যে আমি বায়োলজিতে প্রায় দেখা গেছে পরের বার প্রায় 49 এর মতো শুধু মানে রিটেনে পেয়ে গেছিলাম এই অবস্থা। তো আমি এমন না যে ইমপ্রুভমেন্ট এবং পরে মেডিকেল এডমিশন একসাথে পড়ছি, একসাথে পড়ি নাই। আমি শুধু জাস্ট থিওরি অংশটা আগায় রাখছি। ওয়েল, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ভাইয়া ইমপ্রুভমেন্টের জন্য বেসিক্যালি পড়াশোনা করেছেন, কিন্তু ইমপ্রুভমেন্টের পাশাপাশি থিওরি বেস যে প্রিপারেশনটুকু আছে, যেমন হচ্ছে হাজারি স্যার এবং হাজারি স্যারের মেইন বইটা পড়া, বা হাসান স্যার, আজমল স্যারের মেইন বইটা পড়া। সো মেইন বই পড়া থাকলে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ম্যাক্সিমাম প্রিপারেশনটুকু হয়ে যায়। ওকে, এখন একটা অনেক শিক্ষার্থী এই কোয়েশ্চেনটা থাকে যে ভাই আমি যদি ফার্স্ট টাইমে কোথাও ইমপ্রুভমেন্ট, মানে ফার্স্ট টাইমে কোথাও ভর্তি হলাম কোনো একটা ভার্সিটিতে, 4.5 সাপোজ জিপিএ 4.5, এখন ভার্সিটিতে চান্স পাইলাম, পরের বছর আমার ইচ্ছা হলো না আমি 4.5 পাইছি, এটাকে জিপিএ 5 করার জন্য আমি হলো আবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেই, অ্যান্ড ইমপ্রুভমেন্ট দিল। তো পরের বছর যদি ইমপ্রুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আগের বছরে যে জিপিএ নিয়ে ভার্সিটিতে ভর্তি হলো, সেই জিপিএ নিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে ভার্সিটির ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে কিনা? আচ্ছা, এটা হলো গিয়া ভার্সিটিতে এভাবে ভর্তি হয়ে এক্সাম দেয়া যায়, ইমপ্রুভমেন্ট এক্সাম দেয়া যায়। তো কেউ যদি ভার্সিটিতে ভর্তি হয়ে ইমপ্রুভমেন্ট এক্সাম দেয় এবং তারপরে যদি তার রেজাল্টটা যদি ভালো হয় এবং সে অন্য জায়গায় ভর্তি হয়, সেক্ষেত্রে হয়তো ভার্সিটি এর ভর্তিটা বাতিল হবে। নাহলে অন্যথায় এরকম আমার সাথেই আরেকজন মানে দিছে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ছিল, তারপরে সে ইমপ্রুভমেন্ট দেয় এবং দিয়ে তারপরে চুয়েটে মানে মানে চান্স পায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ইমপ্রুভমেন্টের দিয়ে যদি রেজাল্ট ভালো হয় বা ইমপ্রুভমেন্ট দেয় কেউ, তাহলে ভার্সিটিতে ভর্তি বাতিল হচ্ছে না। আচ্ছা, ভার্সিটিতে ভর্তি না হোক, এইচএসসি পরীক্ষায় প্রথমবার হয়তো তার 4.5 জিপি আসছে, পরের বছর সে ইমপ্রুভমেন্ট এক্সাম দিল এবং ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে তার জিপি আরো কমে গেল, 4 আসলো। এখন পরের বছর যখন সে অ্যাডমিশন টেস্ট দিবে, তখন কি সে 4 পয়েন্ট জিপিএ 4 নিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে নাকি 4.5 নিয়ে দিতে হবে? অর্থাৎ তার জিপিএ এক্স্যাক্টলি কোনটা আসবে? মানে ইমপ্রুভমেন্ট দিলে রেজাল্ট কি শুধুমাত্র বাড়েই নাকি কমতেও পারে? আচ্ছা, তো হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু একটা প্রবলেমেটিক। একজন মানুষ 1 বছর এক্সট্রা টাইম নিয়ে মানে সে প্রিপারেশন নিচ্ছে, নিয়ে সে যদি আগে থেকেই যে এটা ধরে নেয় যে আমার রেজাল্ট খারাপ হইতে পারে, মানে এত লো কনফিডেন্স দিয়ে আসলে তো ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত না। আমি যদি মনে করি যে আমার যখন দেই,
আমার কিন্তু কনফিডেন্স সবসময় বুস্ট আপ নিজেই করার চেষ্টা করতাম যাতে খারাপ হবে না। তো সব ক্ষেত্রেই আমি বলবো যে তোমরা যখন যারা ইমপ্রুভমেন্ট দিবা বা দেওয়ার মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছ, তারা কখনোই এটা চিন্তা করবে না যে আমার রেজাল্ট খারাপ হইতে পারে। বাট চিন্তার কারণ নেই, যদি তোমার রেজাল্ট কোনোভাবে খারাপ হয়ে যায়, অর্থাৎ তখন তো তুমি মেডিকেল অ্যাডমিশন নিলে না, ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার যেটা সর্বোচ্চ থাকবে জিপিএ, অর্থাৎ আগের বারেরটা হিসেবে তুমি ব্যবহার করতে পারবা এবং ভার্সিটি এক্সাম দিতে পারবা। ওকে, তো ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা একটা কনফিডেন্সের আলোচ্যটা পাচ্ছি যে কনফিডেন্স বেশ ভালো ছিল ভাইয়ের। প্রথমবার যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ আসলো, হয়তো বা ফ্রেন্ড সার্কেলে অনেকে বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে বা অনেক অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ। সেক্ষেত্রে পরের বছর যখন এইচএসসি পরীক্ষা দিলাম নিজের জুনিয়র ব্যাচের সাথে, তো তখন কি মানে নিজের কাছে এই পেইনটা মনে হয়েছে কিনা বা স্ট্রেসটা আসছে কিনা যে এই বছর কি ভালো রেজাল্ট হবে কিনা, অথবা এই যে মাঝখানের ১ বছর সময়টা গেল এইচএসসি 18 থেকে এইচএসসি 19, এই মাঝখানের সময়টুকুতে কনফিডেন্সটা আসলে কেমন ছিল বা ফ্যামিলি কেমন সাপোর্টিভ ছিল, এই বিষয়ে জানতে চাবো। আচ্ছা, প্রথমেই আসি ফ্যামিলি সাপোর্টের কথা। যাদের এক্সাম রেজাল্ট খারাপ হয়, এমন না যে খুবই খারাপ হয়েছে, আমরা প্রায়ই দেখি, প্রায়ই অনেকে আমারে মেসেজ দেয়, তোহাকে মেসেজ দেয় যে ভাইয়া আমি চান্স পাই নাই, ডিএমসি তে চান্স পাই নাই, এই জন্য ফ্যামিলি বকা দিচ্ছে। তো আমার ক্ষেত্রে সেটা না, আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ, মানে আলহামদুলিল্লাহ। এবং আমি, তোমরা তোমার ফ্যামিলিকে এটা বলতে পারো যে আমার ফ্যামিলি এতটুকু সাপোর্টিভ যে আমি রেজাল্ট খারাপের পর আমার ফ্যামিলি থেকে কেউ কখনো জিজ্ঞেস করে নাই যে তোর রেজাল্ট খারাপ কেন হয়েছে, তুই কি আর মানে কি করবি, একটা বকাও দেয় নাই। আমার ভাইয়েরা ছিল, তারা আমার উপর পূর্ণ বিশ্বাস রাখছে। তারা আমার ফোন দিয়ে বলতো ঠিক আছে, তুই যা চেষ্টা করবি সেটাই ঠিক আছে, তো আমরা তোর সাথে আছি, এরকম ভাবে বলতো। তো কনফিডেন্সের ব্যাপার বললে ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সাপোর্ট মানে পেয়েছি। আর এই যে স্ট্রেসের কথা বললা, তো তুমি স্ট্রেসটা তো আসলে মেইনলি রেজাল্ট খারাপ হইলে অবশ্যই হবে। পুরো ১ বছর সে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো তোমাকে বা যারা এরকম ইমপ্রুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে, তাদের টার্গেট থাকতে হবে কিভাবে নিজেকে বুস্ট আপ করে রাখা যায়। মানে ভালো ফ্রেন্ডদের সাথে, পজিটিভ ফ্রেন্ডদের সাথে মিশবো, পজিটিভ জিনিসপত্র চিন্তা করব। যেমন একটা জিনিস বলি, আমি যে এরকম চিন্তা করতাম যখন ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে, আমি এরকম চিন্তা করতাম যে আমি ইমপ্রুভমেন্ট দিব, তারপরে পরীক্ষা ভালো হবে, এবং দেখা যাবে মেডিকেল এডমিশন আমি সারা বাংলাদেশে প্রথম হয়ে যাব, সবাই আমাকে হিরো বানাচ্ছে। এবং জেগে জেগে কিন্তু এরকম এরকম স্বপ্নও দেখতাম, যাতে কনফিডেন্টটা বুস্ট আপ থাকে। তো দেখা গেছে যে ধীরে সুস্থে যখন প্রিপারেশন নেওয়া শুরু করছি, একটা গুছানো প্রিপারেশন মানে এগিয়েছে। প্রিপারেশন যদি ভালো হয়, যত আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি, দেখা যায় যে পড়াশোনার সাথে সমানুপাতিক হারে কনফিডেন্টটা বুস্ট আপ হয়। যদি পড়াশোনা ভালো হয়, গোছানো হয়, তাহলে কিন্তু কনফিডেন্স অটোমেটিক চলে আসবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন থাকে স্টুডেন্টদের, ইমপ্রুভমেন্ট দিলে কি সে ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমার? এবং ভাই আপনি আপনার মেইন ভর্তি পরীক্ষায় কত মার্ক পেয়েছিলেন আর মেরিট পজিশন কত ছিল? আচ্ছা, ইমপ্রুভমেন্ট দিলে সহজভাবে বললে ইমপ্রুভমেন্ট দিলে ফার্স্ট টাইমারই হয়। মানে আমি তো প্রপার ইমপ্রুভমেন্ট না, মানে আমার যেহেতু আগেরবার ফেল আসছিল, পরের বার আমি এইচএসসি দিছি, পাস করছি, তার মানে পরের বার আমি ফার্স্ট টাইমার। কিন্তু আমার এক বন্ধু ছিল একটু আগে যার কথা বললাম, সে পরের বার প্রথমবার রেজাল্ট খারাপ হয়েছিল, 3 পয়েন্ট সামথিং ছিল। পরে আমার সাথেই, মানে আমরা একসাথেই ইমপ্রুভমেন্ট এক্সাম দিই, এবং সে মাশাল্লাহ পরের বার জিপিএ 5 পায় এবং এখন চুয়েটে আছে। তার মানে দেখা গেল যে আসলে পরের বার এক্সাম দিলেও সে ফার্স্ট টাইমার, এবং তার কোনো মার্কও কাটা যায় না, কারণ চুয়েটে ওই সময়ে কিন্তু একবারই পরীক্ষা দেওয়া যেত, সেকেন্ড টাইম এক্সাম দেওয়া যেত না, তার মানে ফার্স্ট টাইমার। আর আমার যদি রেজাল্টের কথা বলি, তাহলে মেডিকেল অ্যাডমিশনে প্রায় 85 আসছিল, মানে 85.25 আসছিল। তার মধ্যে থেকে কাটা যায় হইল গিয়ে 4 মার্ক, 4.2 কাটা যায়, কেটে আমার মেরিট পজিশন আসে 66। তাহলে ভাই ওই বছর মানে হাইয়েস্ট মার্ক কত ছিল? আচ্ছা, হ্যাঁ, তো ছিল রাগিব নূর, এটা তো সবাই জানে, 290 এর মতো। মানে আমি যদি হিসাব করি তাহলে ফিফথ হাইয়েস্ট আমার ওই রকম হিসাবে। ভাই ভাবা যায় পুরা একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশের সবার মধ্যে পঞ্চম হাইয়েস্ট মার্ক, ভাইয়া যদি তার এসএসসি এর মার্কটা কাটা না যাইতো 4.72 এর জন্য, তখন কিন্তু ভাইয়া জাতীয় মেধায় ফিফথ হইতে পারতেন এন্ড ইমপ্রুভমেন্ট এক্সামের বিশ্ব রেকর্ড হয়ে যেত আসলে। ভাইয়ের কাছ থেকে আরো শুনতে চাবো, ভাইয়ের আপনার পড়াশোনার ডেইলি রুটিন বা স্টাডি আওয়ার কেমন ছিল? আচ্ছা, পড়াশোনা বলতে ডেইলি রুটিন বললে তো দুই ভাগে ভাগ করা হবে, ইমপ্রুভমেন্টের আগ পর্যন্ত এবং ইমপ্রুভমেন্ট থেকে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। তো আমি আগেই বললাম যে
প্রথমবার যখন এইচএসসি রেজাল্ট পড়ে আমি প্রথম 1 মাস নিজেকে মানে পড়াশোনা বা নিজের লেকিংস কি আছে আমি সেটা হিসাব করছি, ক্যালকুলেট করছি। বলতে পারলে আমার একটা আলাদা নোটবুক ছিল যে আমার কোন কোন চ্যাপ্টার বা পড়া হয় নাই, কোন কোন চ্যাপ্টার পড়া লাগবে, এই যে কোন কোন বিষয়ের থিওরি পড়লে আমি এগিয়ে থাকবো, মানে সেগুলা হিসাব করছি। তারপর দেখা গেছে এই যে পরের বার এইচএসসি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমি প্রায় 3 মাস পাইছিলাম। সেই 3 মাসে আমি এই যে আমার লেকিংস গুলা সেগুলো আমি এগিয়ে রাখছি, যাতে আমার এই ভুলটা দ্বিতীয়বার না হয়। এগিয়ে তারপরে যখন মডেল টেস্ট পরীক্ষা শুরু হইলো তখন আমার প্রিপারেশন খুবই সহজ সরল ছিল। আমি প্রতিদিন 3টা করে চ্যাপ্টার পড়তাম বা 4টা। আমি যেহেতু একটু ফাস্ট রিডার ছিলাম, তো 3-4টা চ্যাপ্টার পড়তাম, সেটা টেস্ট পেপার থেকে প্রথমে কোয়েশ্চেন গুলা সলভ করে নিতাম। সবাই, আমি জানি না তুহার টেস্ট পেপার পড়ছে নাকি, সবাই হয়তো পড়ে। টেস্ট পেপার থেকে পড়ছি, তারপরে সেটা থেকে যে কোনো চ্যাপ্টারের অনুশীলনী যে ম্যাথ গুলা ছিল বা প্রশ্নগুলো ছিল সেগুলা দেখতাম, দেখে তার প্রিপারেশনটা নিতাম। এবং একটা ভুল সবাই করে যে বাংলা পড়ে না বা আইসিটি পড়ে না। আমি প্রতিদিন চেষ্টা করতাম 30 থেকে 40 মিনিট বাংলা আর আইসিটি মানে বা ইংরেজি পড়ে পড়ে রাখা, সেইটা করছি। এবং আমার এই যে প্রিপারেশন টেস্টের আগ থেকে শুরু করে পরের বার এইচএসসি পর্যন্ত প্রিপারেশন খুবই স্মুথ গেছে। সেই ক্ষেত্রে আমার কোনো একটা প্রবলেম হয় নাই, মানে আমি স্মুথলি করছি এবং এক্সামে দিছি এবং খুবই কনফিডেন্সের সাথে প্রিপারেশনটা মানে এক্সামটাও দিছি। তারপরে কি, তারপরে আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্ট যখন পেয়ে যাই যে এবার তো আমার এ প্লাস আসছে, রিদম চলে আসছে। তারপরে এই মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া শুরু করলাম। এক্সাম শেষ হয়ে প্র্যাকটিক্যালের আগ থেকে আমি তোমার তোমার দাঁড়িয়ে কোচিং সেন্টার নাম বলবো না কোনো, তাই আমি একটা কোচিং এ ভর্তি হলাম এবং সেই রুটিন অনুযায়ী পড়তে থাকলাম। যেহেতু আমার পরের বার আমি থিওরি বেস পড়াটা এগিয়ে রাখছি, তো দেখা গেছে যে আমার জন্য ইজি হয়ে গেছিল যে মেডিকেল অ্যাডমিশনের পড়া। দেখা গেছে যে আমি প্রতিদিন 3 চ্যাপ্টার মানে কোচিং এর রুটিনের বাইরেও কিন্তু আমি এক্সট্রা 3 চ্যাপ্টার পড়তে পারছি, এরকম হয়েছে। ওয়েল, তাহলে ভাইয়ার কাছ থেকে আমরা তার এইচএসসির পূর্ববর্তী, এইচএসসি এবং ইমপ্রুভমেন্ট এর মধ্যবর্তী যে সময়টুকু আছে এবং ইমপ্রুভমেন্ট থেকে মেডিকেল এডমিশন টেস্টের যে যাত্রা, সেই যাত্রাটুকু শুনলাম। বাট তারপর তারপর ভাই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেন, জাতীয় মেধায় 66তম স্থান অধিকার করে। এখন বর্তমানে ভাইয়া হচ্ছে ইন্টার্ন ডাক্তার। সো রিসেন্টলি ভাইয়ার একটা ভিডিও বা একটা কি বলা যায় ছবি বেশ ভাইরাল হয়েছে, সারা দেশের অনেক মানুষ দেখছে। সো এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা ভার্সিটির কিছু মানুষের মধ্যে একটা ঝামেলা ছিল। আমি আসলে ডিটেইলসটা ভাইয়ার মুখ থেকে শুনতে চাবো। আচ্ছা, তো মানে এই প্রশ্নটা এখানে করা হবে এটা আমি আশা করি না, সমস্যা নাই। এটা যেহেতু সবাই জানে, ব্যাপারটা এটা সবাই শুনেছে, আমার এটা ফেসবুক পোস্ট বা সবাই নিউজ চ্যানেলে দেখেছে। ঢাকা ভার্সিটির মানে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী, মানে ওদের একজন শিক্ষার্থীর অসুস্থ হয়ে আসছিল একুইট অ্যাপেন্ডিসাইটিস। তো একটা ওষুধ লিখে দিছিল নেলভান্টু, এটা খুবই কমন একটা ওষুধ। মানে হয়তো তারা বাইরে গেছে, গিয়ে খুঁজে পায় নাই। তো এসে যে ডিউটি ডক্টর ছিল তার সাথে একজন মেয়ে ছিল এবং আমাদের এক সিনিয়র ভাই ছিল, তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। তো আমরা ফোন পাইছি যে আমাদের ডক্টর গায়ে হাত দিচ্ছে, আমরা যাই। যাওয়ার সাথে সাথে ওরা খুবই এগ্রেসিভ, প্রায় 15-20 জন ছিল, খুবই এগ্রেসিভ ভাবে আমাদের উপর মানে আমাদের অ্যাটাক করার চেষ্টা করে। তো এক পর্যায়ে একটা হাতাহাতি বলবো না, এটা বলবো যে ওরাই আমাদের উপর আক্রমণ করছে। আমরা কিন্তু ওই নিয়েতে যাই নাই, লাঠিসোঁটাও নিয়ে আমরা কেউ ডিউটিতে যাই নাই, লাঠিসোঁটা নিয়ে যাই নাই, ওরা আক্রমণ করে। তো আমার মাথায় 2 জন প্রায় আঘাত করে, আমি তাদের নামও জানি বাট এখানে বলা উচিত হবে না, করে। তারপরে কি হয়, এই যে ওদের একজন প্রক্টর আসছিল, ওনার সামনেও কিন্তু ওরা খুবই খুবই রাফ বিহেভ করে। আর এটা কিন্তু এখনো তো বিচার হয় নাই। এখন এই বিষয়ের বিচার হবে নাকি সেটা আল্লাহ তাআলা জানে। ওকে, ভাইয়ের কাছ থেকে আমরা একটা ভালো একটা দুর্দান্ত রোড ম্যাপ জানলাম যে এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার পরবর্তীতে ইমপ্রুভমেন্ট যারা দিবে তাদের জন্য আশা করি ভিডিওটা বেশ ভালো হেল্পফুল হবে। তো ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য বা এইচএসসি 26 ব্যাচের জন্য এখন প্রায় হাতে 57 দিনের মতো সময় আছে ভাইয়া। শেষ 57 দিনে তার যদি করণীয় বলতে কিছু বলতে চান, সেক্ষেত্রে কি করা উচিত? করণীয় বলতে একটা জিনিসই হলো, সেটা হলো পড়া পড়া পড়া। কারণ পড়ার উপরে কোনো জিনিস নাই। এই যে এখন সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন শুনতে হচ্ছে যে আমি এখন কিভাবে কনফিডেন্স রাখবো যে আমার কি এ প্লাস হবে, এইটা ওভারকাম করার একটাই উপায় যে পড়তে হবে ভালোভাবে। এখন তো আর পড়ার টাইম নাই, এখন লেকিংস কাভার দেওয়ারও কিন্তু খুব একটা টাইম নেই। তো সবাই অলরেডি হিসাব করে রাখছে যে তার কোন বিষয়ে কোন জায়গায় লেকিংস আছে, সেইগুলো ওভারকাম করে
সে যেভাবে পড়া চালিয়ে যাচ্ছে সেভাবে যাতে পড়া চালিয়ে যায়। একদিনের জন্য কিন্তু পড়ায় গ্যাপ রাখা যাবে না। পড়ায় কখনোই গ্যাপ রাখা যাবে না, এবং এটা এইচএসসি এক্সাম তারপরে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত যাতে চলবে। ওয়েল, তাহলে এখন এই মুহূর্তে তোমরা যারা শিক্ষার্থীরা আছো ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা এবং তার পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিবা। তো তোমরা চাইলে তোমাদের এই ইমপ্রুভমেন্টের প্রস্তুতিটা কিন্তু শেষ 57 দিনে একদম দুর্দান্তভাবে গুছিয়ে ফেলতে পারো। এবং আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট অফ 1.0 নামে একটা সিরিজ চালু করেছি। সে লাস্ট অফ 1.0 তে আমরা তোমাদেরকে সবগুলো সাবজেক্টের ভিডিওগুলো ওয়ান শট হিসেবে ফ্রিতে প্রোভাইড করছি। তো তোমরা চাইলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু লাস্ট অফ 1.0 এর সাথে নিতে পারো। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আমাদের সাথে থাকার জন্য। আর আশা করছি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সকলকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।